1974 সালে সাগরের মাঝখানের একটা দ্বীপে কিছু শ্রমিক কাজ করছিল। তাদের কাজ ছিল কয়লা খনি থেকে কয়লা সংগ্রহ করা। তাদেরকে মাটির 1 কিলোমিটার গভীর থেকে কয়লা সংগ্রহ করতে হতো। প্রতিদিনের মতোই তারা ছোট সুড়ঙ্গ দিয়ে একে একে ভেতরে ঢুকেছিল এবং কাজে লেগে পড়েছিল। হঠাৎ একটা লোক দৌড়াতে দৌড়াতে তাদের কাছে এলো। তার হাতে ছিল একটা লেটার। সে লেটারটা শ্রমিকদের কাছে দিয়ে আবার দৌড়াতে দৌড়াতে চলে গেল। এই লেটারটা দেখার পর শ্রমিকদের জীবন একদম পাল্টে গেল। লোকজনে ভরপুর একটা দ্বীপ চোখের পলকে খালি হয়ে গেল। কেউ তাড়াহুড়ো করে নিজেদের জিনিস গোছালো, কেউ বা একদম খালি হাতে দ্বীপ ত্যাগ করলো। কিন্তু লোকজনের আসলে কোথায় গেল? কে পাঠিয়েছিল সেই লেটার? কি বা লেখা ছিল সেই লেটারে? আর কোথায় ছিল বা সেই দ্বীপ? কেনই বা হাজার হাজার মানুষের বসতি একদিনের ব্যবধানে পরিত্যক্ত ভুতুড়ে এলাকায় পরিণত হলো? সেই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত জাপানের হাশিমা আইল্যান্ড, যেটাকে এখনো মানুষ পুরনো দিনের যুদ্ধজাহাজ মনে করে, কিন্তু এটা কোনো যুদ্ধজাহাজ নয়। পুরো দ্বীপ জুড়ে বড় বড় পুরনো ভবন, যেগুলোর মধ্যে হাসপাতাল, অ্যাপার্টমেন্ট, স্কুল, রেস্টুরেন্ট, মার্কেট সবকিছুই ছিল। এত কিছু থাকার পরেও এটা একটা ভৌতিক পরিত্যক্ত শহরে পরিণত হয়েছে, যেখানে গেলে গায়ে রক্ত হিম হয়ে আসে। দেখে মনে হয় যেন কোনো ভয়ঙ্কর সুনামির আঘাতে সব তছনছ হয়ে গেছে। কিন্তু এর আসল কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ না, বরং মানব সৃষ্ট কারণেই এই দ্বীপের আজকে এই পরিণতি। এখনকার সময়ে হয়তো একটা পাখিও এই দ্বীপের উপর দিয়ে উড়ে যায় না, কিন্তু একটা সময়ে 5000 মানুষ এই দ্বীপে বসবাস করেছে। এই কাহিনীর শুরু হয় জাপান থেকে কিছুটা দূরে তাকাশিমা আইল্যান্ডে, যেখানে এক সময় মানুষ ছোট ছোট কয়লার টুকরো পেত। কিন্তু মানুষ তখনকার সময়ে কয়লার বিশেষত্ব জানতো না। তারা শুধুমাত্র তাদের দৈনিক জ্বালানি হিসেবেই কয়লা ব্যবহার করত। ঠিক ওই সময়েই সাগরের নতুন রুটস চালু হয়। তখন তাকাশিমা আইল্যান্ডের কাছাকাছি অন্য একটা আইল্যান্ড, যেটার নাম নাগাসাকি আইল্যান্ড, সেই নাগাসাকি আইল্যান্ডকে ইন্টারন্যাশনাল শিপিং পোর্ট হিসেবে ব্যবহার করা শুরু হয়। 1850 সালের দিকে নাগাসাকির ইম্পর্টেন্সি এত বেশি বেড়ে যায় যে চায়না এবং আমেরিকার মতো বড় বড় দেশীয় নেভেল ব্যাটালিয়ন শিপও এখানে অবস্থান করা শুরু করে। আর এই শিপিং পোর্ট সচল রাখতে সবথেকে বেশি একটা জিনিসেরই প্রয়োজন ছিল, আর সেটা হলো কয়লা। কিন্তু এই নাগাসাকিতে তো আর কয়লা ছিল না। তারা তখন তাকাশিমা দ্বীপের কয়লার ব্যাপারে জানতে পারে এবং তারা তাকাশিমা থেকে কয়লা আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাকাশিমার কয়লার রিজার্ভ খুবই সীমিত ছিল, যেটা এই চাহিদা পূরণ করতে সক্ষম ছিল না। তাই তো তারা কয়লার খোঁজ করতে শুরু করে। আর তাদের এই খোঁজাখুঁজি দক্ষিণ চীন সাগরের হাশিমা আইল্যান্ডে এসে শেষ হয়, কারণ তারা যে জিনিসের খোঁজ করছিল সেই জিনিসের সন্ধান তারা পেয়ে গিয়েছে। নাগাসাকি মানে সেই পোর্ট থেকে মাত্র 18 কিলোমিটার দূরেই ছিল হাশিমা আইল্যান্ড, যেটা সাইজে তো ছিল খুবই ছোট একটা দ্বীপ, কিন্তু এই দ্বীপে যেই পরিমাণ কয়লার ভাণ্ডার ছিল সেটা পুরো জাপানের কয়লার চাহিদা মেটাতে সক্ষম। এবং এই নতুন খনির সন্ধান জাপানের অর্থনীতিতে অনেক বড় মাপের একটা ডেভেলপমেন্ট আনবে। সেই উদ্দেশ্যেই 1887 সালে হাশিমা দ্বীপে প্রথম কয়লার খনি লঞ্চ করা হয় এবং তোড়জোড় করে কয়লা খনির কাজ শুরু করে দেওয়া হয়। তখনকার সময়ে আধুনিক যন্ত্রপাতি না থাকায় সে সময় পুরনো পদ্ধতিতেই কয়লা উত্তোলন করা হয়। প্রতিদিন জাহাজে করে শ্রমিকদের দ্বীপে আনা হতো এবং কাজ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হতো। এতে করে তাদের অর্থ এবং সময়ের অপচয় হতো। কাজের গতিও ছিল ধীর, যার জন্য তাদের চাহিদা মতো প্রোডাকশন হচ্ছিল না এবং প্রফিটও পাচ্ছিল না। তাই তো 3 বছর পর মিৎসুবিশি নামক এক শিপিং কোম্পানির কাছে দ্বীপটিকে বিক্রি করে দেওয়া হয়। প্রথম তারাও একইভাবে জাহাজে করে শ্রমিক আনা নেওয়া করত, কিন্তু পরে তারা ভাবলো কিভাবে সময়, খরচ এবং উৎপাদন সবই বাড়ানো যায়। তাই তো তারা এখানে অ্যাপার্টমেন্ট, স্কুল, রেস্টুরেন্ট, হাসপাতাল, মার্কেট, খেলার মাঠ সবকিছু নির্মাণ করেন, যাতে করে শ্রমিকেরা এখানে ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারে। এই জায়গাটি ছিল সাগরের মাঝামাঝি একটা দ্বীপ। যে কোনো বড় সুনামি চোখের পলকে এই দ্বীপ তছনছ করে দিতে সক্ষম। তাই তো নিরাপত্তার জন্য দ্বীপের চারপাশে ইট দিয়ে বাধাই করে দেওয়া হয়। বাধাইয়ের সময় দ্বীপটিকে ব্যাটেলশিপের আকৃতি দেওয়া হয়
1916 সালের দিকে মিৎসুবিশির কয়লার প্রোডাকশন কয়েক লক্ষ টন ছাড়িয়েছিল, আর এর পেছনে পরিশ্রম করেছিল 3000 শ্রমিক। আর সেই সব শ্রমিকরা এই দ্বীপেই বসবাস করত। কেউ কেউ ফ্যামিলি নিয়ে বসবাস করত, আর অন্যরা 3 জন শ্রমিক মিলে একটা রুম শেয়ার করত। দেখতে এই বিল্ডিংগুলো বড় মনে হলেও এই হাজার হাজার মানুষের প্রয়োজনীয়তার কাছে জায়গা ছিল খুবই সীমিত। দ্বীপের মোট আয়তনই ছিল 16 একর, যেখানে সামান্য পরিমাণও জায়গা খালি ছিল না, গাছপালার তো চিহ্নও ছিল না। এর পরেও এখানে বড় বড় কনস্ট্রাকশন একের পর এক নির্মাণ করা হয় এবং শ্রমিকের সংখ্যাও বাড়াতে থাকে। কারণ মিৎসুবিশির তো শ্রমিকের কমফোর্ট নিয়ে কোনো চিন্তাই ছিল না। তাদের মেইন টার্গেট ছিল প্রোডাকশন এবং প্রফিট। তারা কিন্তু সফলও হয়েছিল। 1947 সালের দিকে তাদের প্রোডাকশন 4 লক্ষ টন ছাড়িয়েছিল। এতেও কিন্তু তাদের শান্তি মেলেনি। তারা শুধু জাপান নয়, বরং কোরিয়া এবং চীনের যুদ্ধবন্দীদেরও এখানে মজদুরি খাটায়। এর ফলে 1959 সালের দিকে শ্রমিকের সংখ্যা 5,500 ছাড়িয়ে যায়। এখন শ্রমিকেরা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে তাদের কক্ষে পাশ ফিরে ঘুমানোর জায়গাও অবশিষ্ট ছিল না। 1 একর জায়গাতেই গড়ে 335 জন লোক বাস করত। তাদের কাছে ঘুমানোর জন্য পর্যাপ্ত বিছানাও ছিল না। তারা অনেকেই কার্ডবোর্ডে ঘুমাতো। রাতে ঘুমাতে পারুক আর নাই পারুক, সকালে কিন্তু ঠিকই মাটির মাইলখানেক গভীরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কয়লা উত্তোলন করতে হতো, যেখানে তাপমাত্রা ছিল 35 ডিগ্রির উপরে, আর বাতাসের আর্দ্রতা ছিল নর্মাল আর্দ্রতার থেকে 95% বেশি। আর তাদের ওঠানামা করা হতো ভয়ঙ্কর রিস্কি একটা সিঁড়ি বেয়ে। তাদের যথাযথ সেফটির ব্যবস্থা ছিল না। আর তখনকার সময়ে তো সত্যিকার অর্থেই কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না যেটা শ্রমিকদের সেফটি দেবে। ঘন্টার পর ঘন্টা এইভাবে কাজ করতে করতে অনেক শ্রমিকই অসুস্থ হয়ে যেত এবং অনেকেই প্রাণ হারাতো। যদি কেউ কাজে যেতে না চাইতো তবে তাদের উপরে কঠিন অত্যাচার করা হতো। তাদের চাহিদা মতো খাবারও দেওয়া হতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পুরোপুরি হেরে যাওয়ার পরও এই শ্রমিকদের মুক্তি দিতে রাজি ছিল না। 1960 সালের দিকে হাশিমা আইল্যান্ড সফলতার শীর্ষে ছিল, যেটা জাপানের অর্থনীতির চাকা সচল রেখেছিল। এখন আপনাদের মনে কৌতূহল জাগতে পারে যে এই শ্রমিকদের কষ্টের শেষ কখন হয়েছিল, কখন শ্রমিকরা বন্দি জীবন থেকে মুক্ত জীবনে পদার্পণ করেছিল। 1960 সালের দিকে শক্তি উৎপাদনের ভিন্ন একটা সোর্স আবিষ্কার হয় এবং কয়লার বাজারে তখন হুট করেই ডাউনফল শুরু হয়ে যায়। কয়লার জায়গায় তেলের ব্যবহার বাড়তে থাকে। কয়লার বাজারে তখন ব্যাপক ধস নামে। যেখানে কয়লার চাহিদাই নেই সেখানে উত্তোলনের কোনো প্রশ্নই ওঠে না। হাশিমা আইল্যান্ডে এই সময় প্রফিট তো হতোই না, বরং এই আইল্যান্ডের মেইনটেনেন্সে অনেক খরচ হয়ে যেত। এই জন্য 1970 সালে প্রায় 2000 শ্রমিকের ছাঁটাই করা হয় এবং অল্প কিছু শ্রমিক নিয়ে কাজ চালিয়ে যেতে থাকে। কিন্তু বেশি দিন আর চালানো সম্ভব হয় না। 1974 সালে অফিসিয়ালি এই খনির কাজ বন্ধের নির্দেশনা চলে আসে। শ্রমিকদের খুশির আর শেষ থাকে না। তারা এত খুশি হয় যে বন্দি জীবন থেকে মুক্ত জীবনে পদার্পণ করার আশায় যে যেভাবে পারে সেভাবেই দ্বীপ ত্যাগ করে। এক মুহূর্তের মধ্যেই দ্বীপটা খালি হয়ে যায়। তারা সঙ্গে করে নিয়ে আসে ভয়াবহ কিছু স্মৃতি, যা আজীবন তারা বয়ে বেড়ায়। কয়লা শ্রমিকেরা এই দ্বীপ ত্যাগ করার পর আর কেউ কখনো এই দ্বীপে বসবাসের সাহস করেনি। ভুতুরে আস্তানা হয়ে পড়ে আছে এখানকার হাসপাতাল, অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট, স্কুল, মার্কেট সহ সব কিছু। একটানা 35 বছর পর্যন্ত জাপান এই জায়গায় যাওয়ার কারো অনুমতি দেয়নি। কারণ হিসেবে মানুষ মনে করে জাপান তাদের টর্চারের প্রমাণ লুকানোর জন্য এখানে যাওয়া ব্যান করে রেখেছে। যদিও জাপান দাবি করে তারা কয়লা চুরি ঠেকাতে এই নিয়ম করেছে, কিন্তু এর মাঝে কি সত্যি আর কি মিথ্যা এটা কেউ জানে না। 2005 সালে জাপান এটাকে পর্যটক কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দেয়। হাজার হাজার মানুষ এই হান্টেড প্লেসটাকে ভিজিট করতে আসে প্রতি বছরই। কারণ এর থেকে শুনশন নীরব হান্টেড প্লেস পৃথিবীর বুকে আর দ্বিতীয়টি নেই। আর এই দ্বীপটি দেখতে যেহেতু ব্যাটেলশিপের মতো, সেহেতু এটা দেখতেও মানুষের নজর কাড়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।